এডউইন ঠোঁট টিপে হাসল বোধহয়, ওপর নিচ হালকা মাথা নাড়িয়ে জানায়, দ্য গ্রেট রুশ দি কিং স্যাডো মনস্টার। ভয়ে গলা থেকে শুরু করে জিভ অব্দি শুকিয়ে কাঠ, প্রত্যেকের কপালে মরণ এত তাড়াতাড়ি চলে আসবে সে খবর কি আর আগে থেকে জানতো কেউ? জানলে থোড়াই আজ ঘর থেকে বেরোতো তারা। দামিয়ানের কপাল বেয়ে দরদরিয়ে বইছে ঘাম, উন্মুক্ত ভুঁড়িয়ালা পেটখানাও ঘেমে এনে একাকার অবস্থা। তিনি খানিক এগোলেন, মনের কোণের ভীষণ সাহস যুগে আমতা আমতা করে জিজ্ঞাসা করলেন, আমাদের কেন? মানে এখানে? লোকটার কথাবার্তা ভীষণ অগোছালো এই মুহূর্তে, বোধহয় ভয়ের চোটে এহেন অবস্থা বেচারার। এডউইন গম্ভীর মুখেই প্রতি উত্তরে বলল, একজন পেশেন্টের জন্য আনা হয়েছে আপনাদের? হোঁচট খেলেন সবাই। একজন, মাত্র একজন? অত কাণ্ড কারখানা করে টপ লিস্টে থাকা গোটা 37 জন ডক্টরকে কিনা একজনের জন্য তুলে আনা হয়েছে? মিয়ান কেমন ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে আছে এডউইনের পানে, মনে মনে তার বেশ আগ্রহ জন্মেছে সেই একজনকে দেখার জন্য। না জানি কোন দেশের রাজা বাদশাহ সেই একজন খ্যাত মানুষটা। এদিকে দামিয়ান নিজেকে সামলায়, খানিক দোনামোনা করে যেই না কিছু বলবে অমনি এডউইন হাত উঁচিয়ে থামিয়ে দেয় তাকে। গম্ভীর মুখে বলে ওঠে, কক্ষের ওপাশে 7টা অ্যাটাচড কেবিন রয়েছে। আপনার আপাতত ফ্রেশ হন, আপনার পেশেন্টকে নিয়ে যাচ্ছি। আর শুনুন। থামলো এডউইন, একবার প্রত্যেকের মুখ পানে দৃষ্টি বুলিয়ে ফের বলতে লাগলো, ভুলেও মনস্টারের দিকে মুখ তুলে তাকাবেন চাইবেন না। সরি রিপিট, ভুলেও মনস্টারের মুখের দিকে চোখ তুলে চাইবেন না, কেননা এর পরিমাণ কিন্তু মোটেও শুভ নয়। তড়িৎ ঘাড় কাত করলো সবাই। এডউইন না বললেও তারা তো জানে ব্যাপারটা। দি আন্ডারওয়ার্ল্ড কিং শ্যাডো মনস্টারের দিকে চোখ তুলে তাকানোর সাধ্যি করা আর নিজের মৃত্যুর পয়গাম নিজ হাতে লেখা তো একই ব্যাপার। সেক্ষেত্রে এত বড় রিস্ক কে নিবে শুনি? অচেতন মাহি টানা 72 ঘন্টা হতে চলল, মেয়েটার এখনো হুঁশ ফেরেনি। ওদিকে তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নাক বরাবর অক্সিজেন মাস্ক লাগানো, বেডের পাশেই O2 সিলিন্ডার। পারস্যের সুন্দরী খ্যাত দক্ষ ডাক্তার হায়া। গত 2 রাত নির্ঘুমে কাটিয়েছেন তিনি এবং মিলা। দুজনের মধ্যে কেউই একটা বারের জন্য চোখ দুটো বুজেননি, সর্বক্ষণ থেকেছেন মেয়েটার আশেপাশে। হায়ার মুখাববে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। মেয়েটার পালস রেট ক্রমশ কমছে তো কমছেই, বাড়ার নামগন্ধও নেই। এ যেন এক বিশাল বিপদ সংকেত। ওদিকে মাহির ঠান্ডা হয়ে যাওয়া হাত পা দুটোতে একাধারে মালিশ করে দিচ্ছে মিলা। এমনিতেই তার হাত দুটো পুড়ে গিয়ে যাচ্ছে তাই অবস্থা, অথচ মিলার নিজের প্রতি তেমন হুঁশ জ্ঞান নেই। সে তো ব্যস্ত মাহির সেবায়। মেয়েটাও কেমন ভয়ে জর্জরিত, আনমনে কিছু একটা বিড়বিড় করতে যেই না মুখ খুলবে অমনি কক্ষে আগমন ঘটে এডউইনের। তার পিছু পিছু দুজন গৃহ পরিচারিকা স্ট্রেচার ঠেলতে ঠেলতে এসে ঢুকলেন। এডউইন তখন ভারী কণ্ঠে ডক্টর হায়ার উদ্দেশ্যে বলে ওঠে, ওনাকে স্টেশনে উঠান, ডক্টররা চলে এসেছে। কথাটা শুনতেই ফোঁস করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন হায়া। তৎক্ষণাৎ ব্যস্ত হলেন মাহিকে নিয়ে। তবে মেয়েটাকে স্ট্রেচারে তুলতে গিয়ে বাঁধল যেন বড় বিপত্তি। হায়া তো নিজেও মহিলা মানুষ, হাত দুটোতে খুব একটা শক্তি নেই। এদিকে মিলার হাত দুটো তো পোড়ানো। এখন রোগীকে কিভাবে স্ট্রেচারে তুলবেন? হায়া কিয়ৎক্ষণ অসহায় মুখে দাঁড়িয়ে রইল বিছানার একপাশে। এডউইন তখন মাথা নুইয়ে রেখে ফের তারা দেখিয়ে বলল, কি হলো, ওনাকে তুলছেন না কেন? হায়া আর চুপ থাকতে পারল না, খানিকটা কদম বাড়িয়ে অসহায় মুখে বলতে লাগলো, দেখুন এডউইন, মেয়েটাকে একা একা স্ট্রেচারে তোলা সম্ভব নয়। আই নিড ইউর হেল্প, সো কাম। ভরকায় এডউইন। তখনই 2 কদম ছিটকে সরে গেল পেছনে, হাত দুটো সঙ্গে সঙ্গে আড়াল করে ফেললো কোমরের পিঠে। হায়া হতভম্ব, লোকটা এমন ভয় পেয়ে গেল কেন সামান্য একটা কথায়? হায়া কেমন সরু দৃষ্টিতে তাকায় এবার, সন্দেহাকুল কণ্ঠে আওড়ায়, এডউইন, আপনি শুনছেন আমার কথা? মেয়েটাকে তাড়াতাড়ি স্ট্রেচারে তুলুন। এডউইন গম্ভীর মুখে কিয়ৎক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল চুপচাপ। পরক্ষণে ঘাড় বাঁকিয়ে তাকালো পাশে। বাকি মেয়েদের দিকে এক প্রকার আদেশ ছুড়ে বলে ওঠে, এভাবে হা করে দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে তাড়াতাড়ি ধরে ধরে স্টেশনে তুলুন, যান। কঠিন ধমকে তৎক্ষণাৎ বিছানার দিকে এগিয়ে গেলেন নারী মেডরা। শক্তপোক্ত গায়ের গড়নের আফ্রিকান 2 নারী, যেন তারা একাই 100। আলতো করে মাহির পা দুটো ধরলেন একজন, আরেকজন ধরলেন বাহু। তারপর ধীরে ধীরে মেয়েটাকে তুলে নিলেন স্ট্রেচারে। এদিকে হায়া এখন কেমন সন্ধিহান চোখে তাকিয়ে আছে এডউইনের পানে। এই প্যালেসে আসলে হচ্ছেটা কি? কেন যেন তার মনে হচ্ছে এই পর্যন্ত যা যা হয়েছে তার আগাগোড়া একমাত্র এই মেয়েটাই দায়ী। কিন্তু কেন? মার্বেলের তকতকে মেঝেতে ঠেলতে ঠেলতে এগুচ্ছে স্ট্রেচার। আফ্রিকান নারী মেয়ের দুটো কেমন গম্ভীর মুখে
এগোচ্ছেন সামনে। তাদের থেকে সামনে খানিকটা দূরত্ব বজায় রেখে হাঁটছে এডউইন। মাথাটা এতক্ষণ গর্বিতভাবে উঁচিয়ে রাখলেও হঠাৎ করে দাম্ভিক পুরুষ মাথা ঝোঁকালেন আচমকা। বাদিকের করিডোর দিয়ে হেঁটে আসছে মনস্টার, তার দুধারে কমব্যাট গার্ডস। এডউইন সঙ্গে সঙ্গে তারা দেখালো মেয়েদের। তাড়াতাড়ি চলেছে সবাই। হুকুম তামিল হলো যথার্থ। মেডরা গতি বাড়ালেন পায়ের। মনস্টারের পৌঁছানোর আগে তারা স্ট্রেচার নিয়ে এলেন ডক্টরদের কক্ষের বাইরে। তবে এরই মধ্যে ঘটল আরেক অঘটন। মেডরা তাড়াহুড়ো করতে গিয়ে স্ট্রেচারটা খানিকটা জোরে ঠেলে দিলেন, আর অমনি মার্বেলের মেঝেতে পিছলে গেল স্ট্রেচারের গোলাকার চাকা। ফলস্বরূপ অচেতন মাহির হাতখানা বেরিয়ে গেল স্ট্রেচার থেকে। মেয়েদের মধ্যে থেকে একজন তড়িঘড়ি করে মাহির হাতখানা ফের স্ট্রেচারে তুলতে গেলেই কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা একজন গার্ড মাথা নুইয়ে রেখে সাহায্যের হাত বাড়ালেন সামান্য। মাহির হাতে খুব একটা স্পর্শ না লাগলেও হাত বাড়িয়ে দেওয়ার ফলে টুকটাক আঙ্গুলে ছোঁয়া লাগলো বুঝি। তবে এর আগেই মেয়ের তুলে ফেললেন মাহির হাত। অস্থির বদনে আবারও স্ট্রেচার নিয়ে এগোলেন কামরায়। এদিকে এতক্ষণ পুরো ঘটনা প্রত্যক্ষদর্শী হয়েছেন স্বয়ং মনস্টার। আজব হলেও সত্যি মনস্টারের চোখ দুটো কেমন লাল হয়ে গেছে, কেন যেন দৃঢ় চোয়ালটা কটমট করছে মনে হচ্ছে। তার আগুন দৃষ্টি কেমন এক মনে তাকিয়ে আছে গার্ডের হাতের দিকে। তার মস্তিষ্কে আবারও হুট করে কি চলছে কে জানে। স্ট্রেচারে অবচেতন মাহিকে দেখে হতবাক সকলে। এ যে অতি সাধারণ এক মেয়ে, এর জন্যে কিনা অত কাঠখড় পুড়িয়ে আনা হয়েছে তাদের। দামিয়ান কেমন নাক কুচকে রেখেছে। মিয়ান একবার দক্ষতার সাথে এগিয়ে এসে মাহির আই স্কিন স্পর্শ করতে গেলেই চেঁচিয়ে ওঠে এডউইন। ওয়েট। এহেন কাণ্ডে হকচকান বেচারা মিয়ান ঘাড় ঘুরিয়ে তখনই পিছু ফিরে জিজ্ঞাসা করলেন, হোয়াটস নাও? এডউইন ভীষণ গম্ভীর শক্ত গলায় সবাইকে সতর্ক করে বলে ওঠে, প্লিজ ওনার গায়ে ভুল করে কেউ মুক্ত হাতে স্পর্শ করবেন না। হতবুদ্ধি ভাব নিয়ে তাকিয়ে রইলেন সবাই। খালি হাতে স্পর্শ করবে না মানে কি? এখন কি তারা নিজ হাতে কাদা লেপটে স্পর্শ করবে রোগীকে? দামিয়ান পেছন থেকে কেমন বিরক্ত কণ্ঠে আওড়ালো, কি বলতে চাইছেন আপনি? খোলাখুলি বলুন। এডউইন ঘাড় কাত করলো সামান্য, রয়ে সয়ে জবাব দিল, ওনাকে স্পর্শ করার আগে অবশ্যই হাতে মোটা গ্লাস পরে নিন। মিয়ান মুখ কুচকায়। তার কেন যেন ইচ্ছে করছে এডউইনের মুখের উপর বলে দিতে, শালা পাগল, রুগীকে সবসময় গ্লাভস পরে স্পর্শ করতে হয় নাকি রে? তবে মনের কোণে উত্থাপিত হওয়া এহেন দুঃসাহসিক কথাটুকু গলা অবধি এনেও গিলে নিলেন মিয়ান। মুখ কপট ও গম্ভীর ভাব ধরে বললেন, দেখুন মিস্টার, এটা সম্ভব নয়। সম্ভব না হলেও তোরা সম্ভব করবি। মিয়ানের কথার মাঝে শোনা গেল অতি ভারী এক গম্ভীর কণ্ঠ। মিয়ান ঘাড়বাকে পেছনে তাকানোর আগেই এডউইন জোর গলায় বলে ওঠে, ইটস মনস্টার। তড়িৎ মাথা নোয়ায় সকলে, গা কাঁপছে সবার, শরীরটা কেমন হুট করে ঘামতে শুরু করলো। ওদিকে কালো রঙের ওভারকোট পরায় মনস্টার নিজের দাম্ভিক কদম কক্ষে ঢুকলো। ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারেটটা এক হাতে সরিয়ে এনে গম্ভীর গলায় থ্রেট ছুড়ল, If anyone dare to touch her, a bare hand, then listen. Their hand will be suspended from body in no time. শুকনো ঢোক গিলল সবাই। তড়িৎ নিজেদের হাত দুটোতে একে একে হসপিটাল গ্লাভস পরে নিল আলগোছে। মিয়ান এবার ভয়ে ভয়ে এগোই মাহির পানে। একটু একটু করে মেয়েটা বন্ধ চোখ হাতের পালস রেট চেক করতেই ললাটে শঙ্কিত ছাপ ফুটলো। কেন যেন তিনি কোনরূপ বাজবিচার না করে স্বাভাবিক স্বরে জানালেন, মেয়েটার অবস্থা তো মারাত্মক খারাপ। আমরা নিজেদেরই সর্বোচ্চ চেষ্টা করব, বাট তাতেও যদি মেয়েটার জ্ঞান না ফেরে তাহলে। কথাটা শেষ হতে না হতে মিয়ান টের পেল তার মাথার খুলির ঠিক মাঝ বরাবর লৌহ নল জাতীয় কিছু একটা ঠেকানো হয়েছে। আচমকা মিয়ান হকচকায়, নিঃশ্বাস আটকে হাত দুটো তড়িৎ উঁচিয়ে তোলে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজের ভয়টাকে কাবু করার প্রয়াস চালাতে কর্ণকুহরে ভেসে আসে মনস্টারের ক্রূর কণ্ঠ, আগামী 24 ঘন্টার মধ্যে আর জ্ঞান না ফিরলে তোদের জ্ঞান হারাবে চিরতরে, মনে রাখিস। কি এক বিপদে পড়ল সবাই। রোগীর জ্ঞান ফেরানোর দায়িত্বটা কি তাদের হাতে? মিয়ান ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে জানায়, জি মনস্টার। মনস্টারের কঠিন আদেশে পুরো কক্ষ জুড়ে এক হুলস্থুল অবস্থা। ডাক্তার উন্মাদের ন্যায় ছুটছে এদিক ওদিক। তাদের ভাব এমন, তারা বুঝেই পারলে মেয়েটার পায়ে ধরে বলে, এবার উঠে পড়ো মেয়ে, অন্তত আমাদের প্রাণ ভিক্ষায় হলেও। এদিকে এডউইন গম্ভীর মুখে পা বাড়িয়েছে মনস্টারের পিছু পিছু। মুগ্ধ কেমন শক্ত মুখে কক্ষের দুয়ার ছাড়িয়ে 2 কদম এগিয়ে আবারও কি মনে করে দাঁড়িয়ে পড়ল হঠাৎ। এডউইনও সঙ্গে সঙ্গে পায়ের গতি থামায়। উৎসুক দৃষ্টিতে মুগ্ধের বলিষ্ঠ পিঠের দিকে তাকিয়ে রয় কিয়ৎক্ষণ। এদিকে মুগ্ধ কেমন ঘাড় কাত করলো। তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা গার্ডের দিকে তাকায় আলগোছে। গার্ড বেচারা বরাবরের ন্যায়
মাথা নুইয়ে রেখেছে। মুগ্ধের তখন কি হলো কে জানে। সে কেমন শক্ত মুখে পিছিয়ে এসে দাঁড়ালো গার্ডের মুখোমুখি। অতঃপর কোনরূপ কথা বলা ছাড়াই চট করে চেপে ধরে গার্ডদের মধ্যে থেকে একজনের বাম হাতের কবজি। গার্ড বেচারা ভয়ে তটস্থ, হাত ছাড়িয়ে নেবার সাহস কিংবা ক্ষমতা কোনোটাই নেই তার। সে কেবল কাঁপছে, তার হাতটাও কাঁপছে থরথর করে। সম্মুখে দাঁড়িয়ে থাকা মুগ্ধের চোয়াল শক্ত হচ্ছে ক্রমশ। চোখ দুটোর দৃষ্টি হলো ক্রূর। সে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে রইল গার্ডের হাতখানার পানে। তার কল্পনার মানসপটে ফের ভেসে উঠল তখনকার চিত্র। হ্যাঁ, এই হাতের আঙ্গুলগুলো আলগোছে স্পর্শ করেছে মাহিকে, একটু একটু করে ছুঁয়ে দিচ্ছে মেয়েটাকে। কথাটা মনে পড়তেই চট করে চোখ দুটো বুজে নেয় মুগ্ধ। দাঁতে দাঁত চেপে বেচারা গার্ডের হাতের কবজিটা কেমন উল্টে ফেলে এক পলকে। এহেন কাণ্ডে তীব্র যন্ত্রণায় জর্জরিত গার্ড নিজের ঠোঁট নিজে কামড়ে ধরেই গোঙাচ্ছে বেশ। ওদিকে ব্যথার চোটে যান বেরিয়ে আসার জোগাড়। তার ঠোঁটের উপর দাঁতের তীব্র চাপ প্রয়োগে ঠোঁট ফেটে লৌহ গড়াচ্ছে। ওদিকে মুগ্ধ এবার করে বসলো আরেক পাগলামি। তখনই নিজের অতি পছন্দের চাকুটা পায়ের গোড়ালির কাছ থেকে বের করে এনে গার্ডের আঙ্গুলগুলোর উপর চালালো একে একে। চাকুর অতিরিক্ত তীক্ষ্ণতায় গোড়া সহ কাটলো আঙ্গুল। একে একে 5টা রক্তে ভেজে আঙ্গুল টসটস করে গড়িয়ে পড়লো মেঝেতে। লৌহর বিন্দু বিন্দু ছড়িয়ে যাচ্ছে মেঝের বুকে। অথচ থামিনি নির্দয় মানব। আঙ্গুলগুলো সব কেটে নিয়ে কেমন অদ্ভুত শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মেঝেতে পড়ে থাকা আঙ্গুলগুলোর পানে। রয়ে শয়ে এক হাঁটু দু হাঁটু ঝুঁকে বসলো কেমন। ঠোঁটের কোণে তীক্ষ্ণ ক্রূর হাসি ঝুলিয়ে রেখে চাকুর ডগা দিয়ে আঙ্গুলগুলো একটার পর একটা আঘাত বসিয়ে আনমনে বিড়বিড় করলো। কি দরকার ছিল নিষিদ্ধ জিনিসে শুতে যাওয়ার? শেষে গা থেকে খসে পড়লো তো? নিস্তব্ধতায় মোড়ানো কক্ষটি আপাতত যা ব্যবহৃত হচ্ছে আইসিইউ হিসেবে। চারিদিকে মেশিনের বিপ বিপ শব্দ। বিছানায় চিত হয়ে নিস্তেজ আকারে পড়ে আছে মাহি। নাক মুখ বরাবর অক্সিজেন মাস্ক। ঠোঁট দুটো কেমন ফ্যাকাশে রং ধারণ করেছে। বুকের ওঠানামার গতি বেশ ধীর তার। কয়েকজোড়া চিন্তিত দৃষ্টি আপাতত মেয়েটার মুখ পানে নিবদ্ধ। ডাক্তার মিয়ানের হাতে একখানা রিপোর্ট পেপার। তার কপালখানা কুঁচকে রাখা, সেই সাথে নিচের ঠোঁটে চামড়ায় বসানো উপরিভাগের কটা দাঁত। আধবুড়ো ফরাসি লোকটার চোখে মুখে সে কি দুশ্চিন্তা। তিনি খানিকক্ষণ গম্ভীর থেকে আওড়ালেন, স্ট্রেঞ্জ, এত কম বয়সী একটা মেয়ের কি না ড্রাগস ওভারডোজের সাথে ফাইট করছে? হোয়াট দ্য হেল ইজ দিস? শি ইজ সাফারিং উইথ ড্রাগস ওভারডোজ। আই ডোন্ট থিঙ্ক সো সে বাঁচবে। মুহূর্তে মাথায় বোধহয় আকাশ ভেঙে পড়ল সকলের। মনের কোণে ছড়িয়ে গেল একরাশ ভয়। মেয়েটার জ্ঞান না ফিরলে তারা কি আর বাঁচবে? ওই মনস্টার যদি সত্যি মেরে দেয় তাদের, তখন ভয়ে গলা অব্দি শুকিয়ে কাঠ। সবার প্রত্যেকেই কেমন হাঁসফাঁস করছে দেখো। দামিয়ান কিয়ৎক্ষণ চুপ থেকে আচমকাই কেমন মেকি ভালো মানুষের ভাবস্রোত ধরল। ভিড়ের মধ্যে থেকে 2 কদম এগিয়ে এসে উকুন মেরে বলে উঠল, ঠিক আছে ডক্টর মিয়ান, মেয়েটার অবস্থা যেহেতু খুব ক্রিটিক্যাল, সেক্ষেত্রে আর রিস্ক নেওয়া ঠিক হবে না। আপনি বরং মনেস্টারকে সবটা জানিয়ে দিন। এহেন কথায় যার পর ন্যায় হকচকিয়ে উঠলেন মিয়ান। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন দামিয়ানের পানে। কপালে গোটা কতক রাগী ভাঁজ টেনে দাঁত খিচে শুধালেন, এভাবে না বলে তুমি না হয় সরাসরি বলতে। ডক্টর মিয়ান, আপনি মরেছেন কেন? আমায় বলির পাঠা বানানোর জন্য অমন ওত পেতে রয়েছেন ডাক্তার মিয়ান? আমি এখনো বেঁচে আছি সেটা কি আপনার সহ্য হচ্ছে না? মিয়ানের তেতে ওঠা কণ্ঠে মুখ টিপে হাসছে বাকিরা। ওদিকে দামিয়ান মুখ ঘুরিয়েছে অন্যত্র। আধাবুড়ো মহাশয় হাসছেন কিনা কে জানে। মিয়ান থামলেন কিছুক্ষণের মধ্যে। ঘাড় বাঁকিয়ে ফের মাহির মুখ পানে তাকিয়ে থেকে গম্ভীর হলেন কেমন। এক হাতে কপাল চুলকে দুশ্চিন্তায় আওড়ালেন, মেয়েটার সেন্স না ফিরলে আমরা বাঁচবো কিনা সন্দেহ। সো আই থিঙ্ক আমাদের শেষবারের মতো একটা রিস্ক নেওয়া উচিত। কি বলেন সবাই? সবাই মোটামুটি সায় জানালেন মিয়ানের প্রস্তাবে। তবে দামিয়ান রইলেন কাঠ হয়ে। হাসি খুশি লোকটার মুখাভাব শক্ত এই মুহূর্তে। তিনি বোধহয় আনমনে ভাবছেন কিছু। মিয়ান সেদিকে পাত্তা দিলেন না। জুনিয়র চিকিৎসককে উদ্দেশ্য করে আদেশ ছুড়লেন, অ্যান্টিডোট শুরু করুন, তবে খেয়াল রাখবেন সবটা যেন একদম ধীরে ধীরে এগোয়। আগে পেশেন্টের বডি রিয়েক্ট দেখে নিই, তারপর বাকিটা করব। জুনিয়র ডক্টর আদেশ মোতাবেক কাজে লেগে গেলেন। তখনই এগিয়ে এসে অ্যান্টিডট শুরু করলেন। আরেকজন ডাক্তার ততক্ষণে স্যালাইন চেক করছেন। এক হাতে আইভি ফ্লুইডের মাত্রা বাড়িয়ে দিয়ে জানালেন, অল সেট স্যার। ডক্টর মিয়ান এবার ফের নামলেন যুদ্ধক্ষেত্রে। বাহাতের কবজি উল্টে ঘড়িটার পারে নজর রাখলেন খানিকক্ষণ। যেই না মিনিট কাটা দুবার ঘুরল, অমনি মনিটর স্ক্রিনে দৃশ্যমান লাইনগুলো কেমন অস্বাভাবিক হয়ে উঠল। শব্দ পরিবর্তিত হয়ে শোনালো বিপ বিপ বিপ। ডক্টররা ঘাবড়ে গেলেন কেমন। পাশ থেকে জুনিয়র ডক্টর তখনই চেঁচিয়ে উঠে বললেন, স্যার, পেশেন্টের শ্বাস প্রশ্বাস কমে যাচ্ছে।
দামিয়ান আর দেরি করলো না, এবার এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করলো। এবার কেমন নিজে থেকে ডক্টর হায়ার হাতে অ্যাম্বু ব্যাগ ধরিয়ে দিয়ে বলে উঠলেন। অক্সিজেন বাড়াও। জুনিয়র তাই করলেন, অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিলেন অনেকটাই। ডক্টর হায়া দ্রুত অ্যাম্বু ব্যাগ চাপতে লাগলেন। মেয়েটার নিঃশ্বাস আটকে আটকে যাচ্ছে কেমন, বুকটা একবার উঁচুতে উঠছে তো আরেকবার নিচুতে। হায়া বোধহয় কেঁদেই ফেলবে এখন। এইটুকুন একটা মিষ্টি মেয়ে, তার সাথে এমন পাশবিক কাণ্ড ঘটাতে গিয়ে একটা বারও বুক কাঁপেনি মেডেনের। অথচ তিনিও নাকি সন্তানহারা, তবু একটা বাচ্চা মেয়ের কষ্ট বুঝলেন না তিনি। আশ্চর্য। সময়ের কাঁটা পেরোলো মিনিট 5। মাহির হার্টবিট এখন বেশ নর্মাল, তবুও ডাক্তারদের মুখাভাব থেকে চিন্তার লেশমাত্র কমেনি। মেয়েটার শরীর থেকে ধীরে ধীরে ড্রাগস বেরোলেও ব্রেনে ঠিকমতো অক্সিজেন পৌঁছাচ্ছে না। এভাবে চলতে থাকলে যে কোনো সময় মেয়েটার ব্রেন ডেথ কিংবা কোমায় চলে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। আগত বিপদ সংকেত আজ করতে পেরে অস্থির সবাই। বারবার একে অপরের দিকে মুখ চাচাই করছেন কেমন। ধূপধাপ জোরালো শব্দে বসছে এক একটা পাঞ্চ। আজ দুহাতে গ্লাভস নেই মনস্টারের। কী সব উদ্ভট ট্যাটু আঁকা মুষ্টি যুগল ইতিমধ্যে লালচে আকার ধারণ করেছে তার। ফর্সা মুখখানা কেমন লাল হয়ে গেছে, ব্লেডের ন্যায় তীক্ষ্ণতার চোয়াল কটমট করছে কেন যেন। মুগ্ধ একের পর এক শক্ত পাঞ্চ বসাচ্ছে পাঞ্চিং ব্যাগে। মাথাটা তার রীতিমতো ফেটে যাচ্ছে রাগে। হুট করেই তার অত রাগ কেন উঠল তার হদিস যেন তার কাছেই নেই। মস্তিষ্কে বারবার বাজছে একটা কথাই, কেন ওই বান্দির মেয়েকে অন্য কেউ ছোবে, কেন ছোবে? তারা জানে না ওই বান্দির মেয়ে শুধু ওর, হোক সে শত্রু তবুও তো একমাত্র ওর। কথাগুলো ভাবতে ভাবতে মুগ্ধ হাতের জোর বাড়ালো। এবারে তীব্র জোরে হাতের চামড়াগুলো কেমন থেতলে যেতে লাগলো। যুবকের বিন্দুমাত্র উদ্বেগ নেই সেথায়। সে কেমন কটমট করতে করতে পাঞ্চ বসাচ্ছে। এরই মধ্যে হঠাৎ তার কানে বেজে উঠল সিদ্ধার্থের বলা কথাগুলো। তোর ভোগে তোর ভাগ বসানোর আগে আমি ভাগ বসিয়েছি, আধিপত্য দেখিয়েছি ওর ভেতর। কথাটা মনে পড়তে থেমে গেল মুগ্ধর হাত। দাঁতের কটমট বাড়ল ক্রমশ। মাথায় এই বুঝি কেউ আগুন ধরিয়ে দিল। মুহূর্ত যেতে না যেতেই ছেলেটা কেমন আঘাতপ্রাপ্ত হিংস্র বাঘের ন্যায় গর্জে উঠল। পুরো বক্সিং ক্লাবের প্রতিটা দেয়াল জুড়ে প্রতিধ্বনিত হলো সেই গর্জন। সে এবার আর বাদ মানল না। হাত দুটোকে একদম থেতলে নিয়েও পাঞ্চ বসাচ্ছে পাঞ্চিং ব্যাগে। মাথার তালু জ্বলছে তার, মন কিছুতেই ভুল পারছে না কথাটা। সে এবার হাতের বদলে পা উঁচে কিক বসাতে, তবে কাণ্ড দেখো, অত্যন্ত রাগে পাঞ্চিং ব্যাগ বরাবর কিক বসাতে গেলেই হঠাৎ করে তার উক্ষিপটের সামনে ভেসে ওঠে মাহির কন্দনরত নির্মল মুখখানা। প্রবল বেগে ছোটা পাটা কেমন হুট করে থেমে গেল মুগ্ধের। বেচারা এক পায়ে ভর দিয়ে আরেক পা উঁচিয়ে দাঁড়িয়ে রইল হতবিহ্বলের ন্যায়। মাথা ভর্তি রাগের আগুনে এক পশলা বৃষ্টি নামলো কোত্থেকে। মুহূর্তের মধ্যেই অবাধ রাগগুলো কেমন পালিয়ে গেল সাইড কেটে। কুচকে রাখা ভ্রুদয়ের মাঝে শিথিলতার ছাপ পড়ল বেশ। তার অবচেতন মন উল্টো তাকে প্রশ্ন ছুড়ল, এই মুহূর্তে পাঞ্চিং ব্যাগটা ওই বান্দির মেয়েতে রূপান্তরিত হলো কিভাবে? আর এই বান্দির মেয়ে এভাবে কাঁদছে কেন? মুগ্ধ নামক নির্দয় মানব ফের থমকেছে এক মুহূর্তের জন্য। তার চোখের সামনে এখন পুরোপুরি মাহিকে দেখছে সে। মেয়েটা কাঁদছে, গাল ফুলিয়ে রেখেছে পটকা মাছের মতো। ঠোঁটগুলো সে কি লাল অবস্থা। যুবক আবারও নিজের খেই হারালো। সচল মস্তিষ্কে হুট করে জং ধরল। সে ধীরে ধীরে নিজের পাটা নামিয়ে আনলো নিচে। হতবুদ্ধির একটু একটু করে এগোয় সামনের দিকে। নিজ অজান্তেই হাতখানা কিভাবে উঠে গেল ব্যাগের গায়ে। আলতো করে তাতে স্পর্শ করতে হঠাৎ ঘোর ভাঙল যুবকের। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় নিজের হাত পানে। কি করছে সে? পাঞ্চিং ব্যাগের গায়ে হাত রাখলো কেন? মুগ্ধ তৎক্ষণাৎ নিজের হাত সরালো। বুকটা কেমন যেন করছে তার, বড্ড অস্থিরতায় হাঁসফাঁস লাগছে। ছেলেটা তখনই শক্ত হাতে নিজের ঘাড়ে হাত বুলালো কিয়ৎক্ষণ। চোখ দুটো বুজে নিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে আওড়ালো, হোয়াট দ্য ফাক আই এম সিঙ্গিং? হোয়াট দ্য হেল ইজ দিস মেকিং ইন মাই ইমাজিনেশন? আই ডোন্ট ওয়ান্ট শি টাচ দিস, I just hate her. মস্তিষ্ক এবং জেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়েছে মনস্টার। সে কি আর জানে সাইকোলজির ভাষায় তার এহেন অবস্থাকে বলে সাইকোলজিক্যাল কনফ্লিক্ট অ্যান্ড প্রি সাইন অফ ডার্ক অবসেশন। মন যাকে বারবার ঘৃণা করি বলে আওড়ায়, মস্তিষ্ক ঠিক তার উল্টোটা করে। নিজের অজান্তে মনের মধ্যে ব্যাপকভাবে তৈরি করে ফেলে এক ভিন্ন অবসেশন, যা চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, মাঝে মধ্যে উপলব্ধিও করা যায় না। তবুও তারা মাথাচাড়া দিয়ে উঠে বারংবার। যা শুরুটা ধরতে পারা খুব সহজ নয়। আপাতত নির্দয় মনস্টারের সাথেও তাই হচ্ছে। সে নিজেও জানে না সে কোন ফাঁদে আটকা পড়েছে। তার মন মস্তিষ্ক এক প্রকার ঘুষ খেয়ে তার সাথে বিশ্বাসঘাতকতায় নেমেছে, অথচ সেই খবর তার থোড়াই আছে। মুগ্ধ কেমন ঘাড় উঁচিয়ে হাঁ করে নিঃশ্বাস ফেলছে। শরীরটা কেমন জ্বলে যাচ্ছে তার, মাথাটা ফেটে যাচ্ছে রাগে, হাত দুটো কাঁপছে রীতিমতো। এই মুহূর্তে মাথা ঠান্ডা করতে হবে তার।
নাহলে হয়তো আগুন জ্বলবে পুরো পেন্ট হাউসে। শক্তপোক্ত পুরুষ তখনই জোরালো পায়ে এগিয়ে এসে দাঁড়ালো বক্সিং রিংয়ের সামনে। অতঃপর এক লাফে বেরিয়ে এলো রিং থেকে। তারপর আর কোনো দিকে না তাকিয়ে গটগট পায়ে প্রস্থান ঘটালো বক্সিং ক্লাব থেকে। হাত পা কাঁপছে মুগ্ধের, চোখের সামনে সবটাই ঝাপসা হচ্ছে ক্রমশ। যুবক তড়িঘড়ি করে ছুটল নিজের নিষিদ্ধ কক্ষে। সম্পূর্ণ কাচের তৈরি বিশালাকার কক্ষটির চারিদিকে দেয়াল জুড়ে সাজিয়ে রাখা বিদেশি বিভিন্ন ভেরিয়েন্টের ড্রাগস, নামি দামি অ্যালকোহলের বোতল। মুগ্ধ টলমল পায়ে ঢুকলো কক্ষে। ঝাপসা চোখে খানিকটা এগিয়ে এসে হাত রাখলো কাচের দেয়ালে। অতঃপর একটানে কাচের দরজাটা ঠেলে দিয়ে সে কেমন উদ্ভ্রান্তের ন্যায় হাতড়ে হাতড়ে দুটো সিরিঞ্জ ভর্তি করলো তরল ড্রাগস দিয়ে। অতঃপর আর এক সেকেন্ডও দেরি করেনি মনস্টার। দাঁত খিচে তখনই নিজের বাহাতের মোটা শিরায় বসিয়ে দিল সিরিঞ্জের তীক্ষ্ণ সুচ। ধীরে ধীরে শরীরে ঢুকছে নিষিদ্ধ কিছু, তবুও আজ স্বস্তি মিলছে না যুবকের। মাথায় এখনো চলছে তার সবচেয়ে ঘৃণিত মানুষটার কথা, তাকে আরেকজন ছুঁয়েছে। এই ব্যাপারটা যেন মানতে পারছে না যুবক। তাকে বড্ড পোড়াচ্ছে কথাটা। তার ওপর হুটহাট ওই বান্দির মেয়ের মুখ কেন দেখছে সে, কেন বারবার চোখের সামনে ভেসে উঠছে মেয়েটা। উত্তর পাচ্ছে না যুবক। হাতের দুটো তরল ভর্তি সিরিঞ্জ একে একে শরীরে পুশ করেও ঠান্ডা হচ্ছে না তার উপচে পড়া রাগ। বাদবাকি সময় এটুকুতেই শরীর শিথিল হয় তার। তবে আজ মস্তিষ্ক তার এখনও সচল। ভাবছে মেয়েটার কথা, চোখের সামনে ভেসে উঠছে মেয়েটার হাসি। হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছে মুগ্ধ, মেয়েটা কেমন খিলখিল করে হাসছে, সিটটাকে গভীরভাবে চুয়ে দিচ্ছে। আর সে কত খুশি। মুগ্ধের সহ্য হচ্ছে না এহেন দৃশ্য। বরাবরের ন্যায় গুরুগম্ভীর থাকা রুশদি কিং দ্য শ্যাডো মনস্টার আজ বেপরোয়া হয়েছে। হিংস্র বাঘের ন্যায় গর্জন তুলে নিজের মাথা বরাবর নিজেই জোরালো থাপ্পড় বসাচ্ছে একে একে। পাগলের ন্যায় বলছে, আসবি না আমার সামনে, ইউ স্লাট, আসবি না, তুই আমার সামনে আসবি না, মেরে ফেলবো তোকে আমি, আই সোয়ার, আমি তোকে মেরে ফেলবো। এত কিছু বলেও মুগ্ধ শান্ত হতে পারল না। উন্মাদ ছেলে তখনই ছুটে গিয়ে ড্রয়ার থেকে দুটো সফেদ পাউডারের প্যাকেট নিয়ে এসে টেবিলের সামনে বসলো। তড়িঘড়ি করে টেবিলের গায়ে একটু পাউডার ছিটিয়ে নাক দিয়ে টেনে নিল সবটা। এটাও যে মারাত্মক নেশা জাতীয় দ্রব্য তাতে বিলকুল সন্দেহ নেই। মনস্টারের নিঃশ্বাস টানার গতি বাড়লেও মস্তিষ্ক পাগল করে ফেলছে তাকে। মনের কোণে এক জায়গা থেকে বারবার কিছু একটা চিৎকার দিয়ে বলছে, এখন চুপ করে আছিস কেন তুই? যে ছেলে তোর শরীরে হাত দিয়েছে তাকে প্যারাডা এবং সাইকো পেটে চালান করে দিয়েছি, কিন্তু যেই মেয়ে তো শিকার হওয়া সত্ত্বেও অন্যজনের হয় তাকে কিছু করবি না। ওকে কেন বাঁচিয়ে রাখছিস এখনো? কেন বাঁচিয়ে রাখলি ওর মতো নষ্ট মেয়েকে? নাকি তুই সত্যি সত্যি ওকে পছন্দ করা শুরু করলি? পছন্দের কথা কানে বাজতে কটমটি উঠে মুগ্ধ স্বচ্ছ কাচের টেবিলের বার কয়েক শক্তপোক্ত পাঁচ বসিয়ে আওড়ালো। ইম্পসিবল, আই জাস্ট হেট দ্যাট বিস। ও মরবে, খুব শীঘ্রই মরবে, আমার হাতে মরবে। অ্যান্ড দিস ইজ মাই ওয়ার্ডস। এক্সকিউজ মি, কে আপনি? আর হুটহাট করে এভাবে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন কেন? হ্যাঁ, বাড়ির দায়িত্বশীল কেয়ারটেকারের ঝাঁঝালো কণ্ঠে থামল না এডউইন। গুরুগম্ভীর মুখে যুবকের পায়ের কদম এসে দাঁড়ালো অতি পরিচিত বাড়িটার লিভিং রুমের একদম মাঝখানে। তার পিছু পিছু দুজন বডিগার্ড বেশ বড়সড় একটা কার্টুন ঠেলে ঠেলে আনছেন। কার্টুনটা কি সুন্দর গিফট পেপারে মোড়ানো। এইডেন খানিকক্ষণ গম্ভীর থেকে মুখ তুললেন। দুহাত পকেটে গুজে রাখা তার গায়ে ফ্রেঞ্চ কাট, মাথার চুলগুলো জেল দিয়ে স্পাইক করে রাখা। সে কেমন গমগমে গলায় বাড়ির কেয়ারটেকারকে বলে ওঠে, কল নিকোলাস। বাড়ির কেয়ারটেকার বড্ড গুমড়োমুখী। মনে মনে ভাবছে হুটহাট চেনা নেই জানা নেই অপরিচিত মানুষগুলো বাড়িতে ঢুকলো কিভাবে, মেয়েদের ভেতরে আসতে অনুমতি বা দিল কে। কেয়ারটেকার খানিকক্ষণ নিজ ভাবনায় ডুবে থেকে পা বাড়ালেন সম্মুখে। সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন চারজন কালো পোশাকধারী গার্ডস। কেয়ারটেকার তাদের নিকটে এগিয়ে এসে কণ্ঠ উঁচিয়ে বললেন, স্যারকে ডাকুন তো, ডাকুন। একজন গার্ড তখনই পা ঘোরালেন সিঁড়ির দিকে। কয়েক লাফে সিঁড়ি ডিঙিয়ে চলে গেলেন দোতলায়। এদিকে এডউইন কেমন গম্ভীর মুখে চুপচাপ দাঁড়িয়ে আছে। সময় গড়াতে গড়াতে মিনিট পাঁচেক গেল বোধহয়। এরই মধ্যে দোতলার রেলিংয়ের দাঁড় ঘেঁষে দাঁড়িয়ে কেউ একজন বলে উঠল, আরে অ্যাডউইন যে, দি মনস্টারস রাইট হ্যান্ড, আজ হঠাৎ আমার রাস্তা নাই? এডউইন মাথা উঁচায় সামান্য। দোতলায় দাঁড়িয়ে আছেন নিক, গায়ে স্রেফ নাইটকোট। এডউইন ঠোঁটের কোনা বাঁকা হাসি ঝুলিয়ে শ্লেষাত্মক কণ্ঠে বলল, মনস্টার তোমার জন্য একটা গিফট পাঠিয়েছে। কাম অ্যান্ড ডিসক্লোজ দিস। ভ্রু গোটায় নিক। মনস্টার তার জন্য গিফট পাঠিয়েছে? সিরিয়াসলি, এত ভালো কবে থেকে হলো সে? অথচ সে তো এতদিন জানতো মনস্টার সাপ হলে সে হচ্ছে নেউলে। নিক বিচক্ষণতার সঙ্গে কিয়ৎক্ষণ চুপ করে থেকে আচমকা আদেশ ছুড়ল গার্ডদের। কণ্ঠ উঁচিয়ে বলল, গো অ্যান্ড চেক দ্যাট।
দুজন বডিগার্ড রয়েস হয়ে এগিয়ে এলেন কার্টুনের দিকে। দুজনের চোখে মুখে স্পষ্ট ভীতি। যদি এই কার্টুনে বোম জাতীয় কিছু থাকে তখন মনের মধ্যে একরাশ ভয় ডর নিয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেচারা উদ্যত হলেন কার্টুনের বাঁধন খুলতে। ধীর হাতে কার্টুনের গা থেকে বাঁধন খুলে যেই না মুখটা খুলবে অমনি এক বিকট উটকো গন্ধে গা গুলিয়ে উঠে গার্ডদের। বেচারা দুটো তখনই ছিটকে পড়লেন মেঝেতে। তড়িঘড়ি করে নাক মুখ চেপে ধরে একযোগে আওড়ালেন। ইয়াক, ওদিকে নিকো কেমন নাক মুখ চেপে ধরে রেখেছে তীব্র দুর্গন্ধে। কপালে গোটা কতক সন্দেহজনক ভাঁজ ফেলে তখনই ঝাঁঝালো কণ্ঠে এডউইনকে জিজ্ঞাসা করে ওঠে। হোয়াট দ্য ফাক হি হ্যাভ সেন্ট? এডউইন ক্রুরো হাসলো বোধ হয়। গিফটটা খানিক ঠোঁটের উপর নাড়িয়ে চাড়িয়ে বলল, খুলেই দেখো নিক, আই হোপ ইউ উড লাইক ইট। সন্দেহ তীব্র হলো নিকের। যুবক তখনই গটগটিয়ে নেমে এলো সিঁড়ি বেয়ে। কার্টুনের দিকে যত এগোচ্ছে তত যেন দুর্গন্ধের তীব্রতা বেড়ে যাচ্ছে। নাকমুখ কোনো মতে চেপে রেখে নিক এসে দাঁড়ালো কার্টুনের কাছে। এক হাতে তৎক্ষণাৎ কার্টুনের মুখটা খুলে দিতেই দেখলো কালো রঙা কাপড়ে মুড়িয়ে রাখা কিছু। নিক কেমন গমগমে গলায় গার্ডদের আদেশ চলল। এটার ভেতর কি আছে বের করো। গার্ডদের আর কি বা করার আছে, মনিবের আদেশ বলে কথা। শত গা গুলিয়ে উঠলেও খুলতে তো হবে। গার্ড দুজন কোনো মতে নিজেদের নিঃশ্বাস আটকে রেখে হাত বাড়ায় কার্টুনের ভেতর মোটা মোটা দুটো গোলাকার বস্তু। হাতে নিতে আঠালো কিছু হাতে ঠেকলো তাদের। তড়িঘড়ি করে বস্তু দুটো হাতে তুলে নিকের সামনে ধরতে নিক মুখ ঘোরায় অন্যত্র। ইশারায় বোঝায় কাপড় সরাতে। যেই গার্ড দুজন তখনই কাপড় সরালেন বস্তু দুটো থেকে। আর অমনি ভয়ে শির দ্বারা অবধি কেঁপে উঠল সবার। গার্ড দুজন আর ধৈর্য ধরে রাখতে পারল না। বস্তু দুটো হাতে রেখেই মুখ ভরে বমি করে দিলেন বেচারা দুটো। সম্মুখে দাঁড়িয়ে থাকা নিক নাক সিটকে ঘাড় ঘোরাতেই চোখের সামনে যা দেখলো তাতে ছেলেটা কেমন হাঁ হয়ে গেল। গার্ডদের হাতে দুটো মাথা, একটা সিডের আরেকটা ইরার। কি বিধ্বস্ত তাদের মুখ। কপালে গভীর ক্ষত করে লিখে রাখা সিম্পল গিফট ফ্রম রুশ দি কিং টু নিকোলাস। নিক ভরকায়, তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় এডউইনের পানে। এডউইন কেমন ক্রুরো চোখে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে তার খেলছে এক চিলতে বাঁকা হাসির রেশ। সে কেমন শান্ত কণ্ঠে আওড়ায়, এখনো সময় আছে, শুধরে যাও নিক, নয়তোবা কোনো একদিন দেখা যাবে তোমার মাথাটাও এভাবে অন্যের হাতে থাকবে। নিক শুনল, দাঁত কিরমির করতে করতে তখনই চেঁচিয়ে উঠে বলল, হোল্ড দিস মাদারফাকার। হুকুম তামিল করলেন সবাই। এক ডাকে কোত্থেকে সব ছুটে এসে গান পয়েন্ট করলো এডউইনের মাথা বরাবর। অথচ এডউইনের মুখে নেই বিন্দুমাত্র বিচলিত ভাবসাব। যুবক কেমন শান্ত হেসে নিজের চোখ থেকে নীল রঙা চশমাটা খুলে নিল এক হাতে। আঙ্গুলের ভাঁজে চশমাটা গুছিয়ে নিয়ে তাচ্ছিল্যের সুরে শুধালো, ওহ নিক, স্টপ দিস কাইন্ডলি বুলশিট। তুমি নিজেও জানো একদিকে আমার গায়ে সামান্যতম আঁচড় পড়লে অন্যদিকে তোমার পুরো সাম্রাজ্য গুড়িয়ে দেবে মনস্টার, তাও আবার এক চুটকিতে। এত কিছু জেনেও এখন বোকামি। সেন্ট পিটার্সবার্গ আকাশের বুক চিরে নামছে স্নোফলের গুটি গুটি দানা। রাস্তাঘাটে সর্বত্র ঢেকে গিয়েছে টাকনু সমান বরফে। গায়ে মোটা জ্যাকেট, গায়ে পরিহিত লম্বা লম্বা বুট জুতো, মাথা ঢেকে আছে মাংকি ক্যাপে। মুখের সামনে ক্যাজুয়াল মাস্ক, গলায় একখানা লাল রঙা মাফলার পেঁচিয়ে এগোচ্ছেন মাইকেল। হাতে একখানা টর্চ লাইট। সুউচ্চ প্যালেসের ঠিক ডান দিকে রাস্তা দিয়ে খানিকটা এগুলে জঙ্গল, বড় বড় পাইক গাছের জঙ্গলখানা। দিনের বেলাতেও যা ভয়ানক, সেখানে সন্ধ্যার অমন মৃদু অন্ধকারে জঙ্গলটা যে গা হিম ধরিয়ে দিবে যে কারো। চিমচাম গায়ের গরনের মধ্যবয়স্ক মাইকেল। চেহারায় এখনও খুব একটা বয়সের ছাপ পড়েনি তার। মানুষটা ভয়ে ভয়ে এগোচ্ছেন সামনে। হাতের টর্চ লাইটটা এতক্ষণ জ্বলতে থাকলেও যে না তিনি পা রাখলেন জঙ্গলে, অমনি লাইটটা কেমন আচমকা বন্ধ হয়ে গেল। চলন্ত পা দুটো হুট করে থমকায় মাইকেলের। চিন্তিত ভয়াল মুখে টর্চ লাইটটার হাতের তালুতে বারবার বাড়ি দিচ্ছেন, তবুও লাইটটা কেন যে জ্বলছে না। মাইকেল ভয়ে তটস্থ। লাইট জ্বালানোর অনবরত চেষ্টায় মত্ত থেকে শুরু করলেন বাইবেল পাঠ। ঠিক তখনই অদূর থেকে ভেসে আসে নেকড়ে বাঘদের আর্তনাদ, জঙ্গলের হিংস্র পশুদের অমন করুণ চিৎকার। রে ভয়ে গলা শুকিয়ে অবধি গেল মাইকেলের। বেচারা কেমন ক্ষণে ক্ষণে ঢোক গিলে ঘাড় বাকি এদিক ওদিক তাকালেন। যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু অন্ধকার আর অন্ধকার। মাইকেলের আর সাহস হলো না হেন অন্ধকার মারিয়ে সামনে এগোনোর। বেচারা ভয়ে ভয়ে কদম পেছাতেই হঠাৎ কোত্থেকে একজোড়া শক্তপোক্ত হাত এসে পেঁচিয়ে ধরল বেচারাকে। এক হাতে আঁকড়ে ধরল মাইকেলের গলা, আরেক হাতে শক্ত থাবায় চেপে ধরেছে বেচারার মুখ। মাইকেল গোঙাচ্ছে, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টায় মত্ত থেকে হাত পা চুটছে অনবরত, অথচ পেছনের মানুষটা তাকে ছাড়ছেই না। সময়ের স্থায়িত্ব মিনিটখানেক পার হলো বোধ হয়। মাইকেলের নিঃশ্বাস আটকে যাবার জোগাড় এই পর্যায়ে। বেচারা হাত পা ছোড়ার গতি বাড়াতে পেছনের মানুষটা নিজ হাতের বাঁধন আলগা করলো বুঝি। মাইকেল খানিকটা সুযোগ পেয়ে তখনই ছিটকে পড়ল সম্মুখে। দু হাঁটু
থোকায় থোকায় ঘাসে পরিপূর্ণ জমিনে ঠেকিয়ে জিভ বার করে শ্বাস নিতে লাগলো পাগলের মতো। আরেকটু হলেই বোধহয় বেচারার প্রাণটা বেরিয়ে আসতো দেহ ছেড়ে। বেচারা একদিকে হাঁপাতে ব্যস্ত, অন্যদিকে পেছনে দাঁড়িয়ে থাকা কালো হুডি পরা ব্যক্তিটি আলগোছে এগিয়ে এসে দাঁড়ালো মাইকেলের মুখোমুখি। একজোড়া কালো বুট পরিহিত পা বরাবর নজর পড়ল মাইকেলের। সে খানিকটা সময় নিয়ে ঘাড় উঁচিয়ে তাকালো। সফেদ রঙা প্লাস্টিকের ভূতের মুখোশ পড়ুয়া ব্যক্তিটি তার পানে তাকিয়ে আছে। বোধহয় আশ্চর্যের ব্যাপার হচ্ছে তাকে দেখে মোটেও অবাক হয়নি মাইকেল। উল্টো কণ্ঠে একরাশ চিন্তা ঢেলে বলল, আবারও কেন ডাকলে আমায়? হ্যাঁ, তুমি দেখছো না চারপাশের পরিস্থিতি যে কতটা গরম? ভালো হবে যদি আমরা একদিন এসব কাজকর্ম থেকে দূরে থাকি। মুখোশ পরিহিত ব্যক্তি রাগ করল না তেমন। খানিকক্ষণ নিজের গ্লাভস পরা বা হাত দিয়ে ঘাটটা হালকা চুলকিয়ে ঘাড় কাত করে রাখলো। মাইকেল অন্ধকারে খুব একটা ঠাউর করতে পারল না উপস্থিত ব্যক্তিটির হাবভাব। ওদিকে মুখোশধারী নাক ফোলাচ্ছে। রাগে কটমট করতে করতে আচমকা ঝুঁকে এসে চেপে ধরে মাইকেলের কণ্ঠা। মাইকেল ভড়কায়, তড়িৎ নিজের কণ্ঠা ছাড়াতে চেয়ে চাপা স্বরে আর্তনাদ করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।